বলো শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষি ক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন বটল গোর্ড কাল্টিভেশন, লাউ চাষ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী সমীর ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন RJ সুমন। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন গ্রিন পিস কাল্টিভেশন, মটরশুঁটি চাষ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী প্রদ্যুৎ প্রামাণিক। সাক্ষাৎকার নিয়েছে RJ সুমন। নমস্কার, 90.8 বেতার বিদ্যাসাগরের ম্যাটিক্স কৃষি পাঠশালায় আপনাদের স্বাগত। আজকের কৃষি পাঠশালার আলোচনার বিষয় মটরশুঁটি চাষ, যেটি গ্রিন পিস কাল্টিভেশনের নামেও পরিচিত। আর এই আলোচনাতে উপস্থিত রয়েছেন শ্রী প্রদ্যুৎ প্রামাণিক মহাশয়। প্রদ্যুৎ প্রামাণিক বাবু, আপনাকে আমাদের এই বেতার বিদ্যাসাগরের উষ্ণ অভ্যর্থনা জানাই। নমস্কার। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অনেকটাই আপ্লুত বোধ করছি। আমরা সরাসরি চলে যাব আজকের একদম প্রথম প্রশ্নে, এই মটরশুঁটি চাষ নিয়ে। এই মটরশুঁটি চাষ করবার জন্য আমরা প্রথমেই জেনে নেব মাটি কিভাবে তৈরি করব। মাটি তৈরির একটি বিশেষ প্রক্রিয়া এবং মটরশুঁটি চাষের জন্য প্রথমেই শুষ্ক মাটির প্রয়োজন হয়।
এই শুষ্ক মাটি জমি না যদি আর্দ্র বা ভিজে থাকে তাহলে চাষ করতে বা চাষ কৃষি করতে খুব অসুবিধা হয়ে থাকে। এই জন্য প্রথমেই শুষ্ক মাটিগুলিকে ট্রাক্টরের সাহায্যে হাল করা হয়ে থাকে এবং যাতে শুষ্ক থাকে এই অবস্থাতেই চাষ করা হয় এবং যাতে মাটিগুলি ঝুরঝুর করে নেওয়ার জন্য 2 বা 3 বার চাষ করা হয়ে থাকে এগুলো, এবং গভীর কর্ষণ করা হয়ে থাকে প্রথমবারই, যাতে ভালোভাবে মাটিগুলিকে তৈরি করা হয় এবং চাষের সুবিধে হয়। আচ্ছা, এক্ষেত্রে কি ওই আপনি বললেন যে মাটিটি গভীর কর্ষণের প্রয়োজন রয়েছে, বিশেষ কিছু কি কোনো কারণ রয়েছে যে মাটিটি গভীর কর্ষণের প্রয়োজন? হ্যাঁ, বিশেষ কারণ বলতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে তখন ওই গভীর কর্ষণ না থাকলে জল শোষণ করতে না পারার কারণে মটরশুঁটির গাছগুলি অনেক সময় জলের জন্য মারা যেতে পারে, এই জন্য গভীর কর্ষণ করা প্রয়োজন। আচ্ছা, আমরা বিশেষ চাষের ক্ষেত্রে দেখেছি যে কোনো ক্ষেত্রে বীজের প্রয়োজন হয় লাগানোর জন্য, আবার কোনো ক্ষেত্রে গাছের লত আমরা সেটাও ইউজ করে থাকি, যেমন কুঁদরি চাষের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি ব্যবহার করব, বীজ না কোনো লত? এক্ষেত্রে বীজেরই ব্যবহার করা হয়ে থাকে, লতের ব্যবহার হয় না, কারণ মটরশুঁটির বীজ তো মটরগুলোই বীজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই বীজ কিভাবে সংগ্রহ করব? বীজগুলি সাধারণত বাজার থেকে কিনতে পাওয়া যায়, কারণ আমাদের এখানে যে বীজগুলি হয়ে থাকে সেই বীজগুলি সাধারণভাবে উন্নত মানের ফসল দেয় না, এই জন্য বাজার থেকেই সাধারণত বীজগুলো কিনে নেওয়া হয়ে থাকে। আচ্ছা, এই বীজগুলো আমরা বাজার থেকে কিনে নেওয়ার পর এগুলো কি কোনো শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে? আমরা বিশেষ ক্ষেত্রে দেখে থাকি যে অনেক ফসলের ক্ষেত্রে এই বীজগুলি আমাদের শুদ্ধ করে নিতে হয়, তো এক্ষেত্রে কি শুদ্ধিকরণের কিছু প্রয়োজন রয়েছে? না, যে বাজারে বীজগুলো পাওয়া যায় ওগুলো প্রথম থেকে শুদ্ধিকরণ বা শুদ্ধ করেই করা হয়ে থাকে, এবং এই বীজগুলিকে কিনে নেওয়ার পর প্রথমে শুকনো করে নেওয়া হয়, যাতে কোনো রকম যদি খারাপ হয়ে থাকে সেগুলো ঠিকঠাক যাতে পাওয়া যায়। আচ্ছা, তো এই বীজগুলো আমরা সংগ্রহ করে নেওয়ার পর লাগাবো কিভাবে যদি বলেন? হ্যাঁ, বীজগুলো সংগ্রহ করে নেওয়ার পর প্রথমে যে রোদে শুকনো করে নেওয়া হলো, শুকনো যখন হয়ে যাবে তখন বীজগুলিকে কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য 2 বা 3 ঘন্টার জন্য প্রথমে জলে ভিজিয়ে দিতে হয়। জলে ভিজিয়ে দেওয়ার পর বীজগুলি যখন ঠিকঠাক ফুলে যায় বা জল দেওয়ার পর যেগুলো হয়ে যায় সেগুলো জল ভিজিয়ে নেওয়ার পর জল ছেঁকে নেওয়া হয়, এবং ছেঁকে নেওয়ার পর বীজগুলিকে কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য 5-6 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, যাতে বীজগুলি সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে যায়, এবং অঙ্কুরোদ্গম হওয়ার পরেই এগুলো লাগানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। আচ্ছা, এই বীজটিকে ভিজিয়ে রাখতে হবে নির্দিষ্ট কোনো সময় রয়েছে, কতক্ষণ ভিজিয়ে রাখতে পারি? হ্যাঁ, বীজগুলো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এরপর এই ভিজিয়ে রাখার পরেই অটোমেটিকলি অঙ্কুরোদ্গম হয়ে হ্যাঁ, যায়। ভিজিয়ে রাখার পর ছেঁকে নিতে হয় জল থেকে ছেঁকে নেওয়ার পর বীজগুলি রেখে দিলেই অটোমেটিক অঙ্কুরোদ্গম চলে আসে, আচ্ছা, এরপর ওটি লাগানোর জন্য উপযুক্ত উপযুক্ত পর্যায়ে পৌঁছে যায়। পৌঁছে যায়। আচ্ছা, ওই বীজগুলো লাগানোর জন্য আমাদের যে অনেক গাছ দেখেছি তো আমরা গ্যাপ দিয়ে দিয়ে লাগাতে হয়, হুম। তো এর কি কোনো লাগানোর পদ্ধতি কিভাবে হ্যাঁ, লাগাবো? পদ্ধতি বলতে যেরকম 22 ইঞ্চি বা 20 ইঞ্চির মতো ফাঁক দিয়ে দিয়ে লাগানো হয়, আর ভুরার মাঝে যে ফাঁকটা আর বীজের মধ্যে যে ফাঁকটা সেটা 5 থেকে 6 ইঞ্চি দেওয়া হয়, 5 থেকে 5 6। বা 4 থেকে 5 ইঞ্চি এরকম দেওয়া হয় আর কি। আচ্ছা, ওই বীজের পরিমাণটা আমাদের কি পরিমাণ প্রয়োজন রয়েছে? ধরুন কেউ কাঠাপ্রতি কতগুলো বীজ লাগাতে পারবে? কাঠাপ্রতি ধরুন 500 গ্রাম বা 600 গ্রাম লাগে এক কাঠা জমিতে। এক কাঠা জমিতে 500 বা 600 গ্রাম। কতগুলি গাছ হয়ে থাকে ওই প্রতি কাঠাতে? গাছ তো গুনতি করা সম্ভব নয়, 500-র মধ্যে ধরুন 1000 বা 2000 এরকম গাছ হয়ে থাকে, আরও বেশি কম নয়। আচ্ছা, অনেক ফসলই আমরা দেখেছি যেগুলি একটি ভেলি করে, যেটাকে বলে থাকি আমরা, একটি রো করে লাগাই, বা অনেক সময় রয়েছে যেগুলো আমরা নর্মালি ছড়িয়ে দিই, যেটা স্বাভাবিকভাবে হয়ে যায়। তো এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট রো করে লাগানোর প্রয়োজন রয়েছে, না নর্মালি ছড়িয়ে দিলে হয়ে যাবে? না, নর্মালি ছড়িয়ে দিলে এগুলো তো হয় না, কারণ এগুলো জল সেচের বা প্রয়োজন হয়, এই জন্য আচ্ছা। এগুলি রোল বা ভেলি করেই লাগানো হয়ে থাকে। আচ্ছা, তার জন্য ওটা গ্যাপ 12 ইঞ্চি করে গ্যাপ দিয়ে আমরা লাগাবো। না, 12 ইঞ্চি নয়, ওটা 20 ইঞ্চি বা 22 ইঞ্চি দেওয়া হয়, ভেলির মাঝের গ্যাপটা, আর দুটো বীজের মাঝে যে গ্যাপ সেটা 4 থেকে 5 ইঞ্চি দেওয়া হয়। আচ্ছা, এই অঙ্কুরোদ্গম বীজটি বপন করার পর
ওটি গাছ চারা গাছটি আসার আগে পর্যন্ত কোনো রকম কি কোনো কীটনাশক বা ওই গাছটির পুষ্টি যোগানোর জন্য কোনো কিছু আমরা প্রদান করব মাটিতে? বীজটি লাগানোর পূর্বেই কিছু ধরনের গ্যামাক্সিনের পাউডার বা যাতে কোনো পোকা কেটে না দেয় অঙ্কুরোদ্গমটাকে, এই জন্য সেগুলো ব্যবহার করা যেতে পারে, সেগুলো ব্যবহার করতেই হয়। আর পুষ্টির কথা যেটা বললেন, তার জন্য প্রথমেই আমরা সারগুলো বা গোবর সার বা রাসায়নিক সার প্রয়োগ করে থাকি, ওইগুলো থেকেই সাধারণত পুষ্টি যোগান দেয় বীজগুলোকে। আচ্ছা, ওই অঙ্কুরোদ্গম বীজ থেকে একটা স্বাভাবিক চারা গাছে আসতে কতদিন সময় লাগে? স্বাভাবিক চারা গাছ বলতে 5-6 পাতার গাছ অঙ্কুরোদ্গম থেকে মাটির উপরে ওঠার জন্য 7 থেকে 8 দিন সময় নেয়। যদি ভালোভাবে ওয়েদার ঠিক থাকে, বৃষ্টি যদি না হয়, যদি পচে না যায় বা কোনো ধরনের সমস্যা না হয়, ঠিকঠাক ওয়েদার থাকলে, সুন্দর জল দিলে 7 থেকে 8 দিনের মধ্যে অঙ্কুরোদ্গম থেকে চারা গাছ বেরিয়ে আসে এবং 8 থেকে 10 পাতা হতে সময় নেয় 20 থেকে 22 বা 25 দিন। আচ্ছা, এই চারা গাছটি আসার পর আমরা এই গাছটি কি নর্মালি থাকি, না কোনো রকম মাচা করতে হয় বা ওর সাপোর্টের জন্য কোনো কিছু দিতে হয় গাছটি বড় হওয়ার জন্য? না, গাছটি বড় হওয়ার জন্য সেরকম কিছু দিতে হয় না, কারণ গাছগুলো খুব বেশি লম্বা হয় না, মাঝারি ধরনের হয়, এই জন্য কোনো সাপোর্ট বা মাচার প্রয়োজন হয় না। গাছগুলি এমনিই থাকে, ওগুলোতেই, চারা গাছগুলোতেই ফল যখন আসে তখন এমনিই থাকে, কোনো রকম সাপোর্টের প্রয়োজন হয় না। আচ্ছা, ওই গাছটি ধরুন বড় হলো, আপনি বললেন 15 থেকে 20 দিন পর গাছটি স্বাভাবিক মাত্রায় আসার পর ওই গাছটিতে ফল আসার আগের মুহূর্তে যে ফুল আসে, তো তার আগের জন্য ওই বড় গাছটিতে তখন আর কি কোনো খাবারের প্রয়োজন রয়েছে? হ্যাঁ, যখন গাছটা 1 মাসের হয়ে যাবে বা 1 মাস 40 দিনের হয়ে যাবে, তখন গাছটিতে আর যদি আগাছার হয়ে যায় সেগুলিকে ভালো করে পরিষ্কার করা হয় বা জমিগুলি কোদাল দিয়ে কোড়া হয়, কোড়ার পর আবার যে চাপান দেওয়া হয়, কিছু সার প্রয়োগ করা হয়, যেমন 10-26, আবার ইউরিয়া বা কোনো ধরনের অন্য যে কোনো জৈব সার প্রয়োগ করা হয়ে থাকে। প্রয়োগ করার পর যে ভেলিগুলি হয় ওগুলি কোদালে করে ঠিকঠাক করে তুলে দেওয়া হয় এবং তখনই গাছগুলোর গ্রোথ সব থেকে বেশি হয়। আচ্ছা, কি পরিমাণ ওই সারগুলো ব্যবহার করব? হ্যাঁ, ওই সারগুলো তখন কম পরিমাণে ব্যবহার করতে হয়, যেমন কাঠা প্রতি 500 থেকে 700 গ্রাম 10-26 বা 28-28 গ্রাম ব্যবহার করা যেতে পারে। জৈব সার বা হিসেবে গোবর সারের ব্যবহার করা যেতে পারে এগুলো। আচ্ছা, আর কিছু পরিমাণ ইউরিয়াও ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করা হয়। আচ্ছা, এগুলো দিলে গাছের গুণগত মান ভালো থাকে। আচ্ছা, আমরা দেখিয়েছি যে ফুল আসার মুহূর্তে অনেক গাছেই পোকামাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে, কারণ অনেক পোকামাকড় আসে ফুলের মধু সংগ্রহের জন্য, আবার অনেক পোকামাকড় আসে যেগুলি গাছের ক্ষতি হয়ে যায়। তো এক্ষেত্রে ওই ফুল আসার আগের মুহূর্তে কি এই গাছে এরকম কোনো আক্রমণ দেখা যায়? হ্যাঁ, ফুল আসার আগের মুহূর্তেও দেখা যায়, কিন্তু প্রথম থেকেই এতে পোকামাকড় আক্রমণ হয়ে থাকে, যেমন এগুলো গোড়া কেটে দেওয়া পোকা হয়, এক ধরনের ঘুরঘুরা পোকা থাকে, যেগুলো কেটে দেওয়ার জন্য গ্যামাক্সিনের পাউডার বা থাইমেটের প্রয়োগ করতে হয়। আচ্ছা, এছাড়াও ধরনের ইমেজ যে একটা বিষ আছে পোকার জন্য, বিশেষ করে লেদা পোকা বা ওই ধরনের পোকা যেগুলো কেটে দেয়, ওই ধরনের পোকার জন্য এই বিষগুলো প্রয়োগ করা হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও এতে ধসার মাত্রা দেখতে পাওয়া যায় শীতের সময়, কখনো গরম বা ওয়েদারের খারাপ অবস্থা থাকলে কখনো কখনো ম্যানকোজেবের ডাইথেন বা ইন্দোফিল এগুলো প্রয়োগ করা হয়ে থাকে। আচ্ছা, কিভাবে আমরা বুঝবো যে এই হচ্ছে আপনি যেটা বললেন গাছের গোড়া কেটে দেয় বা গাছটি গোড়া পচা লেগে গেছে, গোড়া পচা, এগুলো কিভাবে চিনতে পারবো? আচ্ছা, গোড়া কেটে দিলে আপনি পরিষ্কার বুঝতে পারেন গাছগুলো শুকিয়ে গেছে, মরে গেছে। আর ধসা বলতে গাছগুলোর পাতা, নিচের পাতাগুলো হলুদ হয়ে যায় অনেক সময়, আচ্ছা, বা গাছগুলোর পাতাগুলো পচে যেতে আরম্ভ করে, এগুলো থেকে বুঝতে পারবেন যে ধসা লেগেছে বা নবী ধসা বা পচা ধসা যেটা বলা হয় ওটাই লেগেছে, ওই জন্য ডাইথেন প্রয়োগ করতে হয়। আচ্ছা, ওগুলো কিভাবে স্প্রে করব, মানে কি কোনো লিকুইড যেটা স্প্রে করে দেব, না পাউডার কোনোভাবে গাছের গোড়াতে দেব? হ্যাঁ, ওগুলো গাছের গোড়াতে না, ওগুলো স্প্রে করতে হয়। এক আচ্ছা, ধরনের ম্যানকোজেব ইন্দোফিল, এক ধরনের পাউডার বিষ যেগুলো ছত্রাকনাশক বলা হয়, ওই বিষগুলোই প্রয়োগ করতে হয় স্প্রে করার মাধ্যমে মেশিন দিয়ে। আচ্ছা, এই যে বীজগুলো আপনি বললেন, এগুলো কীটনাশক আমরা ওই পোকা মারার জন্য দিচ্ছি, যেহেতু ফুল আসার আগের মুহূর্তে, তো ওই মুহূর্তে ফুল এসে গেলে তো ফলের কুঁড়ি বা শুঁটিও চলে আসে, তো সেই মুহূর্তে কি আমরা যে বীজটা প্রয়োগ করছি, এক্ষেত্রে কি গাছে ওই ফলের বা গুণগত মানের কোনো কিছু হ্রাস ঘটে? না, না, এর জন্য কোনো
গুণগত মানের হ্রাস ঘটে না বা নষ্ট হয় না, বরং পোকামাকড়গুলি নষ্ট হয়। এগুলো দিলে কোনো সমস্যা হয় না গাছে। আচ্ছা, ওই ফুল আসার পর একটি গাছে সম্পূর্ণ পরিমাণে ফল আসতে কতদিন সময় লাগে? ফুল আসার পর বলতে গেলে মোটামুটি ফল সম্পূর্ণ হতে গেলে 1 মাসের মতো সময় লাগে। আর গাছ থেকে চারা গাছ থেকে একদম ফল আসার পর্যন্ত মোটামুটি 60 থেকে 65 দিন সময় লাগে। আচ্ছা, এই ফলটি 60 থেকে 65 দিন আসার পর আমরা সেটা তুলতে পারি? না, ফল আসে কিন্তু আরও সময় লাগবে কিছুদিন, 10-15 দিন। সম্পূর্ণ ফলগুলি তুলতে গেলে এতটা সময় লাগে 2.5 মাসের মতো, 3 মাসের কাছাকাছি। আচ্ছা, 3 মাস পর আমরা ফলগুলি তুলতে পারি? 3 মাসের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, ওই ফলটি আমরা একবার তুলে নেওয়ার পর সেক্ষেত্রে কি আবার দ্বিতীয়বার তুলতে পারি, না একবারই ফল দেয়? না, গাছগুলোতে সাধারণত প্রথমবারে যে ফুলগুলি আসে সেই ফুলগুলিতেই ফলগুলি হয়, মটরশুঁটিগুলি পাই, কিন্তু দ্বিতীয়বার সাধারণত ফুল হয় না। আচ্ছা যা হয় প্রথমবারেই একবারই হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে ওই ফলটি আসার মুহূর্ত থেকে বা ফলটি বড় হওয়ার জন্য সেক্ষেত্রে কি কোনো রকম কীটনাশক বা রাসায়নিক প্রয়োগ করব, আর যেটি গাছের ফলটি বৃদ্ধি করতে পারবে বা ওর পুষ্টিগত মান ঠিক থাকবে? না, সারের প্রয়োগ করতে হয় না। এই জন্য কীটনাশক বা কিছু ধরনের ভিটামিনের প্রয়োগ করা যেতে পারে, যেগুলো ভালো ফল প্রদান করে, যেমন পোষক একটা ভিটামিনের বীজ, ওটা প্রয়োগ করা যেতে পারে। আচ্ছা, কম মাত্রায় প্রয়োগ করতে হয় আর কি, প্রয়োগ করা। এর কাজ কি হবে ওই ভিটামিনটা প্রয়োগ করলে? ভিটামিনটা প্রয়োগ করলে যে ফলগুলি বা মটরশুঁটিগুলি যেগুলো কম মাত্রায় রয়েছে বা যেগুলো বড় হতে পারেনি, সেগুলো ঠিকঠাকভাবে সুন্দরভাবে বড় হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি অনেক ফসলই, এই যে বীজ আপনি বললেন মটরটা আমরা সাধারণত বাজারে সবুজ মটরই দেখে থাকি। এর কি কোনো ভিন্ন ধরনের প্রজাতি রয়েছে এই মটরের, বা কালারের কিছু ভ্যারিয়েশন কিছু রয়েছে? না, কালারের কিছু ভ্যারিয়েশন, এগুলো সাধারণত সবুজ মটর হিসেবেই হয়। আরেকটা হয় দেশি মটর, একটা হয় সবুজ হাইব্রিড মটর। যেগুলো দেশি মটর হয় ওগুলো খুবই ছোট ধরনের হয়, মানে 4 থেকে 5 সুঁটির হয়। আর যেগুলো হাইব্রিড মটর সেগুলো 10 সুঁটির হয়ে থাকে। আচ্ছা, ওইটি কি চাষের পদ্ধতির মানে একই, এরকম আপনি যেটা বললেন সবুজ মটর সেইটির মতোই ওই ছোট যেটা সাইজে বললেন, বা 5 থেকে 6টি সুঁটির হয়ে থাকে, তাই তো? তো ওটা কি একই পদ্ধতিতে আমরা চাষ করব, না হ্যাঁ, এর একই কোনো পদ্ধতি, একই ভিন্ন পদ্ধতি। পদ্ধতি রয়েছে? না, কোনো ভিন্ন পদ্ধতি নেই, একই পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে। আচ্ছা, বাজারে কোন ফলটা বা কোন সুটিটার বেশি চাহিদা রয়েছে বলে আপনার মনে হয়? বাজারে সবুজ যে মটরটা 10 সুঁটি বা 11 সুঁটির হয়ে থাকে, ওটারই চাহিদা রয়েছে, কারণ ওটি খেতে খুব মিষ্ট ধরনের হয়। আর সবুজ যেটা দেশি মটর হয় ওটা ছোট ছোট দানাগুলি হয় এবং 4 থেকে 5 দানার হয়ে থাকে, ওগুলো অতটা সুস্বাদু নয়। এই জন্য 10 দানার যে বড় মটরশুঁটিটা ওটারই চাহিদা অনেক বেশি। আচ্ছা, এই মটরশুঁটি আমরা অনেক সময় দেখে থাকি অনেকটা 5 সুটি বা 6 সুটির আপনি বললেন, বা দানার হয়ে থাকে, যেটা বড় হয়ে থাকে বা ছোট হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মটরশুঁটি শুটির মিডিলে কোনো কুঁকড়ানো ভাব রয়ে যায় বা কোনো গোলভাবে কাটার দাগ রয়ে যায়। এটি কিভাবে হয় বা কেন হয় যদি বলেন? হ্যাঁ, এগুলো অনেক সময় কীটনাশক বা পোকার কারণে হয়ে থাকে, যেগুলো কীটনাশক প্রয়োগ যদি না করা হয় ঠিকঠাকভাবে, যদি পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে এগুলো হয়, অথবা বীজের কারণেও অনেক সময় বীজ ভালো না হলে সেগুলোর কারণেও এরকম হয়ে থাকে। আর যদি বীজ ভালো হয়, গুণগত মান ভালো বীজ হয়, বা ঠিকঠাক কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে, সুন্দরভাবে পরিচর্যা করা হয়, তাহলে এরকম কোনো সমস্যা হয় না। এটা বাজারে আমরা মটরশুঁটি হিসেবেও পাই, আবার আমরা ওই দানাটাও শুধু পেয়ে থাকি। তো সেক্ষেত্রে কি যখন একটা চাষি ভাই ওই মটরশুঁটিটা তুলে বাজারে পাঠাচ্ছে, তো সেক্ষেত্রে কি ওই শুঁটিটি তুলে পাঠানো হয়, না পুরো দানাগুলো বের করে নেওয়া হয় দিয়ে বাজারজাত করা হয়ে থাকে? না, যেগুলো কাঁচা মটরশুঁটি সবুজ হয় সেগুলো দানা না বের করেই দানা এই সমেত পাঠানো হয়, সব সমেতই পাঠানো হয়, কড়াই শুঁটিটাই পাঠানো হয়, পুরোটা দানাগুলো বের করে নেওয়া হয় না। আর আপনি যেটা বলছেন দোকানে পাওয়া যায় শুধু কড়াই মটরশুঁটিগুলি, সেগুলো শুকিয়ে নেওয়া হয়, গাছেই শুকিয়ে নেওয়া হয়। আপনি বললেন যে মাটি পরিবর্তন করলে এক্ষেত্রে চাষের মান ভালো হয়ে থাকে। তো আপনার মতে এই চাষের জন্য উপযুক্ত কোন মাটি বলে মনে হয়?
মাটি বলতে আমাদের যে দোআঁশলা মাটি, ও মাটি তো ভালো হয়, বা নদীর ধারের পলি মাটিতে সব থেকে ভালো হয়, কারণ সে মাটিগুলো উর্বর প্রকৃতির হয়, ঝুরঝুরে ধরনের হয়। এই মাটি শীতকালীন ফসলে তো এটা এই মাটি, এগুলো বেলে মাটি বা হচ্ছে নদীর ধারে যে পলি মাটি, ওগুলোতেই সব থেকে ভালো ফসল দেওয়া যায়, ভালো ফসল উৎপাদন করা যায়, সব থেকে বেশি পরিমাণে হয়। এক্ষেত্রে আপনি কি বলবেন যে কতটা পরিমাণ জলের প্রয়োজন রয়েছে বা খুব একটা প্রয়োজন হয় না? না, এক্ষেত্রে জলের প্রয়োজন হয়, চাষে যেরকম জল দেওয়া হয় 15 দিন বা 20 দিন অন্তর, জমির আর্দ্রতা শুষ্কতা অনুযায়ী বা ওয়েদার অনুযায়ী জল দেওয়া হয়। যখন মাটি শুকিয়ে যায় তখনই এতে জলসেচ করা হয়। আর যেহেতু এতে ভেলি করা হয়ে থাকে, সেক্ষেত্রে জলের কোনো কম পরিমাণে জল দিতে হয়, যাতে গাছগুলি না ডুবে যায়, গাছের গোড়া অবধি জল যেন না পৌঁছায়। আচ্ছা, খুব কম পরিমাণে জল দিতে হয়, কিন্তু যখন শুকিয়ে যাবে তখনই জল দিতে হয়। আর ফল আসার পরে বেশি জলসেচ করা যাবে না, কারণ ফলগুলি জলে ডুবে গেলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ফসল আমরা দেখে থাকি যেগুলো এরকম রো আকারে বা আপনার ভাষায় আপনি যেমন বললেন এই ভেলি আকারে লাগায়। তো সেক্ষেত্রে ওই দুটো ভেলির মাঝে যে গ্যাপটা থাকে, আমরা অনেক সময় দেখে থাকি ওই গ্যাপে আমরা অন্য কোনো ফসল বপন করি, যেক্ষেত্রে আমরা ওই একই সাথে সেটাও আমরা পেয়ে যাই চাষটা। তো এক্ষেত্রে কি এরকম কিছু করা হয়ে থাকে? না, এক্ষেত্রে মাঝে কোনো ফসল না লাগানোই ভালো, কারণ এই যে মটরশুঁটির গাছগুলি, ওটা একে অপরের সাথে জুড়ে থাকে, অনেক সময় অনেকগুলো গাছ হয়, তো এতে অন্য গাছ ভালো হয় না বা লাগানো উচিত নয়, কারণ এতে ফসলের গুণগত মান বা উৎপাদন কমে যেতে পারে, কারণ সার প্রয়োগ বা বীজ প্রয়োগ সব তো এক সমান নয়। অন্য ফসল লাগালে সেগুলো ঠিকঠাক হয় না বা লাগানো উচিত নয়। আচ্ছা, শুধু মটরশুঁটিতেই চাষ করা উচিত, যে কোনো চাষ করার ওটাই করতে হবে। মানে অন্যান্য ফসলের মতো এই ফসলের সাথে অন্য কিছু করলে হয়তো ফলের গুণগত মান হ্রাস করতে বা পারে। উৎপাদন কম হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ধরুন একজন চাষি ভাই যদি ঠিকঠাকভাবে চাষ করে, কাঠা প্রতি কত ফল ভালো উৎপাদন হতে পারে? কাঠাপ্রতি ওটা তো একবারে হয় না, ওটা তো অনেক দিন ধরে ফসল দেয়। একবারেই ফুল থেকে ফল ধরে যায়, কিন্তু পরের পর ফলগুলি পূর্ণতা পেতে থাকে। এই জন্য মোটামুটি ধরুন কাঠাপ্রতি 70 থেকে 80 কেজি বা 1 কুইন্টাল অবধি হয়ে থাকে। সম্পূর্ণ ফসল যদি প্রথম থেকে শেষ অবধি ধরা হয়, তাহলে 1 কুইন্টাল অবধি হতে পারে। আচ্ছা, 70-80 কেজি সাধারণভাবে হয়, খুব ভালো হলে 90-1 কুইন্টাল অবধি হয়ে থাকে। আচ্ছা, এই ফসলটি চাষি ভাই কিভাবে বাজারজাত করার আগে তোলে? মানে একসাথেই পুরোটা তুলে নেয়, না স্টেপ বাই স্টেপ কিছুটা তোলার পর আবার কিছুটা বড় হয়ে থাকে, এরকম কিছু থাকে? হ্যাঁ, সব ফসলগুলো তো একবারে ফলগুলি পূর্ণতা পায় না, বা একবারে মটরশুঁটিগুলি পূর্ণ হয়ে যায়নি। এই জন্য স্টেপ বাই স্টেপই তোলা হয়। কিছুটা হয়ে গেলে, কিছুটা ফল হয়ে গেলে সেগুলো তোলা হয়। কিছুদিন পরে আবার যেগুলো বড় হয়, আবার যেগুলো পূর্ণতা পায় সেগুলোকে তোলা হয়। এভাবেই পরে চলতে থাকে। এই ধরুন 1 থেকে 1.5 মাস সময় লাগে সব ফলগুলো ঠিকঠাক হয়ে যেতে। আপনি প্রথমে একটা কথা বলেছিলেন প্রদ্যুৎবাবু যে ছোট দানার বা ছোট সুটির যেই গাছগুলি হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন কোনো চাষি ভাই যদি এই নতুন চাষের জন্য আকৃষ্ট হয়ে থাকে, আপনি তাদেরকে কোনটা সাজেস্ট করবেন, যে ওই সবুজ মটরটি চাষ করার জন্য, না ওই ছোট দানার মটরটি চাষ করার জন্য? আমি বলবো সবুজ দানার বড় মটরটি চাষ করার জন্য, কারণ ছোট দানার মটরগুলির ফলন অনেক কম, এর অর্ধেকেরও অর্ধেক হবে। আর বড় দানার ফসলগুলো উৎপাদন অনেক বৃদ্ধি হয়, এতে চাষি ভাইয়ের অনেক লাভ হতে পারে। আচ্ছা, আর ছোট দানার ফসল বা দেশি মটরশুঁটিগুলির উৎপাদন অনেক কম, তাই জন্য ওগুলো চাষ করা ভালো, ঠিক আছে, কিন্তু বড় দানার ব্যবসার সেটা ক্ষেত্রে অতটা লাভজনক লাভদায়ক বেশি। নয়। আর সবুজ মটর, যেগুলো বড় দানার মটর, ওগুলো অনেকটা লাভদায়ক, এই জন্য ওইগুলোই চাষ করা ঠিক আছে। অনেক ধন্যবাদ শ্রী প্রদ্যুৎ প্রামাণিক আপনাকে। শেষ হলো ম্যাট্রিক্স কৃষি পাঠশালার আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। কেমন লাগছে শুনতে বেতার বিদ্যাসাগরে ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান? জানাতে অবশ্যই আমাদের মেইল করতে পারেন betarbidyasagor@mail.bidyasagar.ac.in এই আইডিতে, অথবা আমাদের SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। ফোন নাম্বার 8111
6884895। সরাসরি ফোন করেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, কিংবা আমাদের চিঠিও লিখতে পারেন। চিঠি লিখবেন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।